ব্যবসা বাণিজ্যের পরিবেশ নিশ্চিতে তারেক রহমানের সহযোগিতা চাইলেন ব্যবসায়ীরা। 2-1 দিনের মধ্যেই দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বললেন মির্জা ফখরুল। ইসির যাচাই বাছাইয়ে সারা দেশে বৈধ 1842 জনের প্রার্থিতা। আজ থেকে আপিল শুনানি, নির্বাচনের পথেই আছে দেশ, মন্তব্য রিজওয়ানা। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে, কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাবে। বিগত আমলে গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য, কমিশনের চূড়ান্ত প্রতিবেদন। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনে আবেদন। সড়ক আটকে আন্দোলনরত মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপ। নিরাপত্তার স্বার্থেই চালু থাকবে NEIR পদ্ধতি। সবাইকে আমন্ত্রণ, যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে ক্ষমতায় গেলে শিল্প কারখানা নিরাপত্তা, আমলাতন্ত্রের হয়রানির নিরসন, মব সন্ত্রাস বন্ধ এবং বিনিয়োগ বান্ধব পরিবেশ চেয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। এ সময় বিএনপির পক্ষ থেকে দলের ব্যবসায়ী নীতি এবং সমাধানের কর্মপন্থা তুলে ধরেন তারেক রহমান। তাতে সন্তুষ্টি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। অন্যদিকে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে মাহদি আমিনকে দায়িত্ব দিয়েছে বিএনপি। দেশের শীর্ষ ব্যবসায়ী নেতাদের সাথে রোববার গুলশান অফিসে মতবিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 2.5 ঘণ্টা বিভিন্ন মত পথের ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শুনেন তিনি, লিপিবদ্ধ করেন ব্যবসায়ীদের বিভিন্ন সুপারিশ। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান সভা ফলপ্রসূ হয়েছে। বলেন তারেক রহমান ব্যবসা খাতের বর্তমান সংকট ও সমাধানের সম্পর্কে জানতে চেয়েছেন। আমার জ্বালানির সমস্যা, আমার আইন শৃঙ্খলার সমস্যা, ইনফ্রাস্ট্রাকচার যেগুলি সেগুলি করতে হবে। ইনফ্রাস্ট্রাকচার ছাড়া কোনো ইন্ডাস্ট্রি বা শিল্প গড়ে উঠতে পারে না, কারণ ইন্ডাস্ট্রি জব ক্রিয়েট করতে পারে। আস্তে আস্তে অনেক বেকারত্ব বেড়ে যাচ্ছে, ইন্ডাস্ট্রিগুলি বসে যাচ্ছে এবং আমরা বলেছি যে এগুলি আসলে কিভাবে রিভাইভ করা যায় সেটা নিয়ে আমরা ওনার সাথে বিস্তারিত একটা আলাপ আলোচনা করেছি। আর এই মফ কালার বা যেটা আছে এটা আপনার হলো দেশে বন্ধ করে আপনার 100% হলো দেশের আপনার ব্যবসায়িক বান্ধব, আপনার ব্যবসায়িক আপনার পরিবেশ আপনার উপযোগী করে তুলবে উনি। হ্যাঁ, আমরা এটা নিয়ে হলো আশ্বস্ত হয়েছি। সভায় তারেক রহমান ব্যবসা খাত নিয়ে বিএনপির পরিকল্পনাও তুলে ধরেন, যা নিয়ে আশ্বস্ত ব্যবসায়ীরা। প্রতিশ্রুতি দিয়েছেন দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করার। ওনারা খুবই সন্তুষ্ট, কারণ ওনারা জানে বিএনপির এই অভিজ্ঞতা আছে, বিগত দিনে বিএনপি এই কাজগুলো ভালোভাবে করেছেন। বিএনপির সময় কোনো দিন শেয়ার বাজারের পতন হয় নাই, বিএনপির সময় কোনো দিন ব্যাংক লুটপাট হয় নাই, বিএনপির সময় টাকা পাচার হয় নাই। শুধু যে নীতিমালা আমরা প্রণয়ন করি না, এগুলো সমাধানের জন্য কিভাবে বাস্তবায়ন করব, কিভাবে এগুলো অর্থায়ন হবে সেটাও আমরা বলেছি ওখানে। চেয়ারম্যান সাহেব বলেছেন এবং আমি মনে করি ব্যবসায়ীরা মনে করেন তাদের বিএনপির উপর একটা অনেক বড় আস্থা আছে। এর আগে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় গুলশানের নতুন কার্যালয়, যেখানে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে পরিকল্পনার কথা তুলে ধরেন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খান। আমরা উন্মুক্ত থাকতে চাই, আমাদের কথায় বা কাজে আমরা কিছু গোপন রাখতে চাই না। আইনি বিধিনিষেধ নেই এমন রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই বলেও মন্তব্য করেন তিনি। যাদের রাজনৈতিক তৎপরতার উপর কোনো বিধিনিষেধ নাই, তাদের কারণে নির্বাচনে অংশগ্রহণ করার উপর কোনো বাধা নাই। এখন এটা তাদের সিদ্ধান্তের প্রশ্ন। যদি বাধা হতো তাহলে আমরা বলতে পারতাম যে নির্বাচনে কিছু দলকে বাইরে রেখে করার চেষ্টা চলছে। বাধা না থাকার কারণে এই কথাটা আমরা বলতে পারছি না। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে ডক্টর মাহদি আমিনকে পরিচয় করিয়ে দেন নজরুল ইসলাম খান। নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত যে বিষয়গুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে এবং নিয়মিত আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
দু-একদিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এরপরই সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবে বিএনপি। সন্ধ্যায় সিলেটে এসব তথ্য জানান তিনি। বিএনপির মহাসচিব আরও বলেন, বিভিন্ন মিডিয়ায় আগামী নির্বাচন নিয়ে শঙ্কার কথা বলা হলেও দল হিসেবে বিএনপির আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। একদিনের ব্যক্তিগত সফরে সিলেটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সফর শেষে রোববার সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি। বলেন, সিলেট থেকে শিগগিরই শুরু হবে নির্বাচনী প্রচার। পূর্ণ দায়িত্ব নেবেন তারেক রহমান। বেগম খালেদা জিয়া যেভাবে সিলেট থেকেই তার নির্বাচনী প্রচারণা শুরু করতেন, আমাদের এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু আমার মনে হয় যে আমরা দু-এক দিনের মধ্যেই তাকে আমরা চেয়ারম্যান করতে পারবো, কারণ অলরেডি আমাদের যেহেতু আমাদের চেয়ারম্যান দেশত্ব বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, সুতরাং সেই জায়গায় অবশ্যই আমাদেরকে পূরণ করতে হবে। নির্বাচন জাতির জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব অন্তর্বর্তী সরকারের প্রতি তাদের আস্থার কথা জানান। জয়ী হলে শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠন করবে বিএনপি, তবে সেটা সর্বদলীয় সরকার হবে না। সব রাজনৈতিক দলগুলোর কাছে এই আহ্বান জানাতে চাই, আসুন আমরা সবাই মিলে অন্তত যে সুযোগটা আমরা পেয়েছি সেই সুযোগটাকে আমরা কাজে লাগাই। একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশকে গণতন্ত্রের যে দ্বার, সেই দ্বার থেকে অতিক্রম করে গণতন্ত্রের প্রতি এগিয়ে যাই। এর আগে সিলেটে পৌঁছেই স্থানীয় নেতাকর্মীদের নিয়ে হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হজরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক শেষে চলছে 7 দিনের দলীয় শোক। দাফনের 5ম দিনেও ভোর থেকে ঘন কুয়াশার তীব্র শীত উপেক্ষা করে খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করেন নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ। শুধু ঢাকা বা এর আশপাশ নয়, সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে শ্রদ্ধা এবং দোয়ায় অংশ নিতে আসেন নেতাকর্মীরা। অশ্রুসিক্ত নয়নে কেউ স্মরণ করেন প্রিয় নেত্রীর স্মৃতি, কেউ বা শ্রদ্ধা নিবেদন করছেন ফুল দিয়ে। শ্রদ্ধা নিবেদন করতে অনেকেই যান পরিবার পরিজন নিয়ে, কেউ আবার নতুন প্রজন্মকে নিয়ে গেছেন আপসহীন খালেদা জিয়া সংগ্রামের ইতিহাস জানাতে। রোববার দিন শেষে শ্রদ্ধা জানান সাবেক অ্যাটর্নি জেনারেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ। সারা দেশে 1842 জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। বাতিল হয়েছে 723 জনের মনোনয়ন। যাচাই বাছাই শেষ দিনে কুড়িগ্রামে প্রার্থিতা বাতিল নিয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে হট্টগোল হয়। প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে সোমবার থেকে ইসিতে আপিল করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাতিলকে কেন্দ্র করে কুড়িগ্রাম জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে তৈরি হয় হট্টগোল ও উত্তেজনা। কুড়িগ্রাম 3 আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর দ্বৈত নাগরিকত্ব হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করে রিটার্নিং কর্মকর্তা। এতে জামায়াতের সমর্থকরা কার্যালয়ের সামনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায়। আমরা আসলাম, ওই যে উনি যে ওটা বুঝলেন না বা কোন জায়গায় সমস্যা, এটা উনি শুনলেনও না, মানলেনও না, জিজ্ঞাসা করলেন না, ব্যাখ্যা দেওয়ার সুযোগও দিলেন না। ফরিদপুরে 1 আসনে বিএনপি ও জামায়াত সহ 15 জন প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই পর 7 জনের প্রার্থিতা বাতিল করা হয়। 8 জনের প্রার্থিতা স্থগিত করে ভুল ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হয় বিকেল 5টা পর্যন্ত। পরে তাদের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 7টি মনোনয়নপত্র আমরা বৈধ ঘোষণা করেছি। 15টির মধ্যে 7টির মধ্যে 6টি হচ্ছে দলীয় এবং 1টি হচ্ছে স্বতন্ত্র। দ্বৈত নাগরিকত্ব থাকায় চট্টগ্রাম 9 আসনে জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল করা হয়। বাকি প্রার্থীদের মধ্যে 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। খুলনার 6টি সংসদীয় আসনে 46 জন প্রার্থীর মধ্যে 35 জনের মনোনয়নপত্র বৈধ এবং 11 জনের মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা। বৈধ মনোনয়নপত্র আমরা পাই 35টি, অর্থাৎ 35 জন প্রার্থী বৈধভাবে টিকেছিলেন এবং বাতিল হয়ে যায় 11 জন। আজকে এই বাছাই শেষ দিন এবং কোনো স্থগিত নেই। আমরা সব মনোনয়নপত্রের রায় ঘোষণা করেছি। মানিকগঞ্জ 1 ও 2 আসনে বিএনপির বিদ্রোহী সহ 9 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। পাবনার 5টি আসনে 5 জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে বিভিন্ন ত্রুটির কারণে 6 জনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও দিনাজপুর 6 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডক্টর AZM জাহিদ হোসেন এবং ফেনী 3 আসনে আব্দুল আওয়াল মিন্টুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ।
নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নির্বাচন হবে না এমন ভিত্তিহীন তথ্য ছড়ানো হচ্ছে। রোববার সচিবালয়ে এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, ভয়ভীতি দেখিয়ে মানুষকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে, তবে সেটি সফল হবে না। এদিকে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে খাদ্য উপদেষ্টা জানান, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার ও নির্বাচন কমিশন। একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না, এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না। এটা মনে করার কোনো কারণই নেই। সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোডম্যাপ দিয়েছে, সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার রোডম্যাপ আছে, আপনার গণভোটেরও ক্লিয়ার মেসেজগুলো আছে। কাজে নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে। আমি তো মনে করি যে প্রশাসন এখানে সকল প্রস্তুতি নিচ্ছে। সরকারের তরফ থেকে যে কমিটমেন্ট আছে, ফার্ম কমিটমেন্ট আছে যে নির্বাচনটা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে যাতে হয় তার জন্য নিশ্চিত করার জন্য। জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেয়াকে এজেন্সির খেলা হিসেবে আখ্যায়িত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বলেন, আইনের ফাঁকফোকর দেখিয়ে ইসি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ করে দিচ্ছে। রোববার সন্ধ্যায় এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেছেন তিনি। আখতার হোসেন অভিযোগ করে বলেন, মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ক্ষেত্রে ইসি পক্ষপাতিত্ব করেছে। এদিকে জামায়াতের সাথে নির্বাচনী জোট কেন্দ্র করে এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের পদত্যাগপত্র অফিসিয়ালি গৃহীত হয়নি বলেও জানান এনসিপির সদস্য সচিব। জোটের আসন ভাগাভাগি এবং এই জোট সরকার গঠনের সুযোগ পেলে প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে এখনও আলোচনা চূড়ান্ত হয়নি বলেও জানান আক্তার। এই জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসা, এটাকে কোনোভাবে আমরা সরল চোখে দেখি না। এটা আওয়ামী লীগকে পুনর্বাসন বা এক ধরনের এজেন্সির খেলা। তো বাংলাদেশের জনগণ কোনোভাবেই একটা এজেন্সির খেলার নির্বাচন বা এক ধরনের ডিজাইনড ইলেকশন, তেমন ধরনের কোনো পরিস্থিতি বাংলাদেশে তৈরি হোক, এটা কোনোভাবেই তারা বরদাস্ত করবে না। বিগত আমলে গুমের পেছনে ছিল মূলত রাজনৈতিক উদ্দেশ্য, এমন অভিমত জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে জাতীয় গুম কমিশন। রোববার বিকেলে যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী। কমিশন জানায়, মোট 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশনে জমা পড়ে। এর মধ্যে যাচাই বাছাই শেষে 1569টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এখনও অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিল ইদ্রিস বলেন, গুমের সংখ্যা 4 থেকে 6 হাজার হতে পারে। বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। এই হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত ছিলেন বলে প্রমাণ পাওয়া গিয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম এবং হত্যা মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। গাজীপুর, বরগুনা, চরদুয়ানি ছাড়াও জলদস্যু দমনের নামে সুন্দরবনে কথিত বন্দুকযুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটনা হয় বলে জানিয়েছে প্রসিকিউশন। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেন তার আইনজীবী। অন্যদিকে জুলাই হত্যাকাণ্ডে সালমান এফ রহমান এবং আনিসুল হকের মামলায় আসামি পক্ষের শুনানির জন্য 6 জানুয়ারি সময় নির্ধারণ করা হয়েছে। রোববার আওয়ামী লীগের আমলে গুম ও বিচার বহির্ভূত হত্যায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শুনানি করে রাষ্ট্রপক্ষ। গুমের পর গাজীপুর, বরগুনার পাথরঘাটার, চরদুয়ানিতে ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে 103 জনকে হত্যার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। গভীর সাগরে যে অংশে লাশটা ফেললে লাশগুলো পুনরায় ভেসে ওঠার কোনো আশঙ্কা নেই, সেরকম জায়গায় গিয়ে সব বন্দীদের হাত পা বাঁধা অবস্থায় তাদের জমটুপি পরানো থাকতো, তাদের জমটুপিটা খুলে মাথার সামনে একটা বালিশ রেখে তারপরে তাদেরকে গুলি করে হত্যা করা হতো। বুকের সামনে বালিশ রেখে বুকে গুলি করা হতো। এরপরে মরে যাওয়ার সাথে সাথেই তাদের পেটটা কমান্ডো নাইফ দিয়ে চিরে ফেলা হতো, নারী বুড়িগুলো ফেলে দেওয়া হতো। চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনালের বিচার নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, দেশের মাটিতেই গুমের বিচার নিশ্চিত করা হবে। বাংলাদেশে গুমের বিচার ইনশাল্লাহ হবে, যত ষড়যন্ত্র হোক, যত ধরনের পরিকল্পনা করা হোক। আমরা বুঝতে পারছি যে তারা নানান ধরনের পরিকল্পনা মাধ্যমে বিচারটাকে পিছিয়ে দেওয়ার, বিচারটা যাতে না হয় সেই ধরনের চেষ্টা করবেন। কিন্তু আইনের হাত অনেক লম্বা, ন্যায় বিচারের ব্যাপারে রাষ্ট্র দৃঢ় প্রতিজ্ঞ, প্রসিকিউশন দৃঢ় প্রতিজ্ঞ, আদালত ন্যায় বিচার করার ব্যাপারে দায়বদ্ধ। একটা মানুষ যখন মারা যায় তখন সাথে সাথে সেটা জিয়াউল হাসান করেছে। এই কারণে আমি কোর্টে বলেছি যে যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, ওনাকে কেষ্টা বেটা হিসাবে চিহ্নিত করার পারসেপশনের বিচার হচ্ছে। এই পারসেপশনের বিচার থেকে বের হওয়ার জন্য আমি
আমার কিছু প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি করেছি স্পেসিফিক করার জন্য। এদিন কারফিউ জারি করে জুলাই হত্যাযজ্ঞের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের বিষয়ে কোনো সিদ্ধান্ত দেননি ট্রাইব্যুনাল। তবে বিদেশি বিশেষজ্ঞের মাধ্যমে আন্দোলন দমনে প্রসিকিউশনের পেশ করা ফোনালাপের সাথে তাদের কণ্ঠ পরীক্ষার আবেদন খারিজ করা হয়। এ মামলার পরবর্তী শুনানি 6 জানুয়ারি। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে, সুতরাং NEIR বন্ধ হবে না। গ্রাহকের নিরাপত্তায় এই পদ্ধতি সচল থাকবে। সরকারের এই দৃঢ় অবস্থানের কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। এদিকে NEIR স্থগিত এবং গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। রাস্তা অবরোধকারীদের সরাতে বল প্রয়োগ করে পুলিশ। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR নিয়ে অনড় অবস্থানে সরকার। কোনো ধরনের নাশকতা বা হামলা চালিয়ে গ্রাহক বান্ধব এই পদ্ধতি বন্ধ করা যাবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধান উপদেষ্টার ডাক ও টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। সকালে গত বৃহস্পতিবার দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত BTRC ভবন পরিদর্শন শেষে তিনি ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, প্রতি বছর আমদানিকৃত সেটের অর্ধেকই শুল্ক ফাঁকি দিয়ে দেশে আসছে, যার বড় অংশ নকল এবং পুরনো সেট। বিদেশ থেকে পুরনো ফোন কয়েক ডলারে কিনে এনে নতুন হিসাবে কেসিং পরিবর্তন করে, স্ক্রিন পরিবর্তন করে, চীন থেকে বা ইন্ডিয়া থেকে বক্স অর্ডার দিয়ে এনে যে বিক্রির জালিয়াতি, এই জালিয়াতিটাকে আমরা আমাদের মানুষকে মুক্ত করতে চাই। ব্যবসায়ীদের দাবি মেনে মোবাইল ফোন আমদানিতে যথেষ্ট শুল্ক কমানো হয়েছে বলে জানান বিশেষ সহকারী। এই মুহূর্তে NEIR সচল আছে। যেহেতু আমাদের প্রতিশ্রুতি ছিল যে আমরা শুল্ক কমাতে সক্ষম হলে আমরা NEIR চালু করব, যেহেতু আমরা শুল্ক কমাতে পেরেছি সেজন্য এখন থেকে NEIR চালু থাকবে। আমাদের ডিভাইসের নিরাপত্তা লাগবে। ডিভাইস অভ্যন্তরীণ যারা উৎপাদন করে তাদের বিনিয়োগের সুরক্ষা দিতে হবে এবং একই সাথে যারা বৈধভাবে আমদানি করে তাদেরকে পরীক্ষিত নিরাপদ ডিভাইস কিনতে হবে এবং শুল্ক দিতে হবে। এদিকে NEIR স্থগিত, পুরনো হ্যান্ডসেট আমদানির সুযোগ এবং গ্রেপ্তারকৃত ব্যবসায়ীদের মুক্তির দাবিতে বেলা 11টার পর রাজধানীর কারওয়ান বাজারে রাস্তা অবরোধ করেন মোবাইল ফোন ব্যবসায়ীদের একটি অংশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে ব্যবসায়ীদের সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের ব্যাংক লোন আছে, আমাদের পরিবার আছে, আমরা ব্যবসা করে আমরা ট্যাক্স দিতে চাই, আমরা মোবাইল আমদানি সহজ করে দেন, আমরা মোবাইল আমদানি করতে চাই এবং আমরা বাংলাদেশে আমরা ব্যাট ট্যাক্স সমস্ত কিছু দেই। ব্যবসায়ীদের কাছে মজুতকৃত অবৈধ ফোন বিনা শুল্কে বৈধতা দেওয়ার পাশাপাশি আমদানি পর্যায়ে শুল্ক হার 61% থেকে 43.4% নামিয়ে এনে 1 জানুয়ারি NEIR চালু করে BTRC। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা। সুন্দরবনে অপহৃত 2 পর্যটক এবং রিসোর্ট মালিককে উদ্ধার করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড জানায় রোববার রাতে তাদের উদ্ধার করা হয়। সোমবার সংবাদ সম্মেলনে বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানায় তারা। শুক্রবার খুলনার দাকোপ উপজেলার সুন্দরবনের ঢাংমারি নদীর পাশে গড়ে ওঠা গোলকানন রিসোর্টে পরিবার সহ ঘুরতে যান মোহাম্মদ সোহেল ও জনি। পরে তাদের নিয়ে নৌকায় করে সুন্দরবনের মধ্যে ঘুরতে যান রিসোর্টের মালিক শ্রীপতি বাছার। এ সময় তাদের অপহরণ করে সুন্দরবনের একদল দস্যু। এরপর 2 নারী পর্যটককে রিসোর্টে ফিরিয়ে দিয়ে গেলেও সোহেল, জনি এবং শ্রীপতিকে জিম্মি করে রাখে দস্যুরা। নরসিংদীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় পৌর শহরের 8 নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, দেশের ইতিহাসে সবচেয়ে নির্যাতিত, আপসহীন ও সাহসী নেত্রী ছিলেন বেগম খালেদা জিয়া। পরে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নরসিংদী ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দর্শক, ছিল আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।